সেটি কারেক্ট যে এই আন্দোলনটি ছিল ছাত্রছাত্রীদের আন্দোলনের পক্ষে। আপনাকে একটু তাহলে ব্যাকট্র্যাক করতে হবে, আপনাকে একটু বুঝতে হবে। সেটি হচ্ছে গিয়ে এই সরকার, আমি ধরে নিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের পরে যখন কিনা 2009-এ এই আওয়ামী লীগ সরকার এসেছিল, তখন আমি ধরলাম যে আমাদের ইলেকশনটা দ্যাট ওয়াজ ওকে। বাট আপনি যদি 14-এর দিকে চিন্তা করেন, 2014, 2018-তে তো আমরা দেখেছি যে দিনের ভোট রাতে হয়েছে। এটা খালি আমার কথা না, এটা সবার কথা, না। এটা আমাদের কিনা বর্তমান যে আপনার নির্বাচন কমিশনার আছে, খোদ উনি পর্যন্ত বলেছে আশা করি এবার দিনের ভোট দিনেই হবে, রাতে হবে না। তার মানে কি, এই যে মানুষ যে বলছে যে দিনের ভোট রাতে হয়েছে 2018-তে, এটা উনি নিজেও কিন্তু উনি পরোক্ষভাবে কথাটি স্বীকার করে নিয়েছেন। এবং 2024-এ আমরা দেখেছি কি হয়েছে, 2024-এ কিন্তু এইটি একটা ডামি নির্বাচন হয়েছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন, এই যে সরকার গত 14 বছর ধরে, অলমোস্ট 14 ইয়ার্স, এই 14 বছর ধরে ক্ষমতায় যে আছে, ক্ষমতায় থাকা সরকারের শক্তিটা কোথায়, ক্ষমতায় থাকছে কিভাবে করে? আপনি যদি দেখেন, এটার জন্য আমি মনে করি আমরা অনেকটুকু অংশে দায়ী, এবং আমাদের বিরোধী যে দলগুলো আছে তারাও দায়ী। কারণ হচ্ছে গিয়ে একটি কর্তৃত্ব পরায়ণ সরকারকে, হ্যাঁ, অনেকটাই যারা কিনা ফেসিস্টের মতন আচরণ করে, এই সরকারকে কিন্তু এরা কখনো নিচ থেকে গদি ছাড়ে না, এদেরকে গদির থেকে নামাতে হয়। এবং নামানোর জন্য আপনি কিন্তু, আমরা দেখেছি অনেক সময় আমাদের বিভিন্ন রাজনৈতিক দল, আমি যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল উনারা অনেক বিদেশিদের কাছে অনেক কমপ্লেন করছে বা অনেক কিছু বলছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের বাংলাদেশকে কিন্তু আমরা কিন্তু 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ পেয়েছি। আমরা কিন্তু 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হারিয়ে এই বাংলাদেশ পেয়েছি। আমরা কিন্তু, আমি যেটি আগেও বলেছি, লক্ষ লক্ষ নাম না জানা মুক্তিযোদ্ধা যারা বিকলাঙ্গ হয়েছেন, উনাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি। সুতরাং আমি সবসময় মনে করি, যেহেতু আসলে আমার জন্য এই কথাগুলো বলার সুবিধা কেন, যেহেতু আমি আওয়ামী লীগ বিএনপি কোনোটাই করি না, এই কারণে আমি আমার জায়গা থেকে কথাগুলো আসলে আমি বলতে পারি, অনেকটা নিউট্রাল ভাবেই বলতে পারি। সেটি হচ্ছে কি, আমি মনে করি যে বাংলাদেশের জনগণ স্বাধীন বাংলাদেশ যদি 1971 সালে করতে পারে, বাংলাদেশকে যদি স্বাধীন করতে পারে, বাংলাদেশের জনগণ এই সকল কিছুর বিচারও বাংলাদেশেই করতে পারে। বাংলাদেশের জনগণের সেই ক্ষমতা আছে, বাংলাদেশের জনগণ সেটি করতে পারবে। এখন আমাদের কি হয়েছে দেখেন, আমরা এই যে আওয়ামী লীগ সরকার কিভাবে ক্ষমতায় আছে, আওয়ামী লীগ সরকার সবসময় বিরোধী দলকে নিপীড়ন করে, বিরোধী দলের উপরে হামলা আক্রমণ করে ওনারা ক্ষমতায় আছে। ওনাদের আসলে রাজনীতি করার, বুঝছেন, ওনাদের কিছু টেকনিক আছে। সেই টেকনিকটা কি, ওনারা বিরোধী দলকে দমন করছে, এখানে কেউ মাথা তুলে দাঁড়াতে পারছে না, কেউ তার কথা বলতে পারছে না, কেউ করে একটা সংবাদ সম্মেলন করতে পারে না, একটা বড় মিছিল করতে পারে না, একটা র্যালি করতে পারে না, কিছু করতে পারে না। আবার একইভাবে সরকার কি করছে, নিজেরা যে কত উন্নয়ন করে যাচ্ছে, সেই উন্নয়নের গল্প বলেই যাচ্ছে। ওনারা উন্নয়নের গল্প বলছে, কিন্তু আমার মিডল ক্লাস, আমার লোয়ার মিডল ক্লাস, আমার দিনমজুর যে খেতে পারে না, আমার দিনমজুরের আমাদের ইনফ্লেশনের কারণে আমাদের দেশে যে ভয়াবহ বাজারে যে আগুন ধরা যে অবস্থাটা আমরা গত কয়েক বছর ধরে দেখছি, সেটা কিন্তু সরকার বলে না। এবং এই কারণেই কিন্তু ছাত্রদের সাথে জনগণের ক্ষোভ, রাগ, ঘৃণা সবকিছু জড়িত হয়ে জনগণ এখানে এসছে। এখন আপনার প্রশ্নটা যে উত্তর, আপনি বলছিলেন যে বিএনপি জামাতকে আমরা কেন দেখছি, এনাদেরকে কেন অ্যারেস্ট করছে, এনাদেরকে কেন ধরছে। এখন সরকার তো দেখেন, সরকার এখানে নৃশংসভাবে আমাদের রাষ্ট্রীয় বাহিনীদেরকে দিয়ে, আমাদের পুলিশ, আমাদের র্যাব, আমাদের আপনি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, তারা তো আমাদের রাষ্ট্রীয় বাহিনীদেরকে নিরপরাধ, আনআর্মড, নিরস্ত্র ছাত্রদের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে আমরা দেখেছি গুলি করতে, পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করতে। আপনি কি জানেন, এই ধরেন আমাদের পুলিশ বাহিনী কিন্তু জানে যে আপনি যদি কাউকে 50 মিটার, আমার যদি ভুল না হয়ে থাকে, ভুল হলে আমি ক্ষমা প্রার্থী, বাট 50 মিটারই হবে, 50 মিটার দূর থেকে যদি আপনি গুলিটা করেন কাউকে রাবার বুলেট দিয়ে, তাহলে তার ফার্স্ট ডিগ্রি ক্ষতি হবে, সে উন্ডেড হবে, কিন্তু সে কিন্তু মারা যাবে না। কিন্তু আপনি যদি 25 মিটার দূর থেকে সেই গুলিটা করেন, তাহলে কিন্তু 99% চান্স আছে যে সেই ব্যক্তিটি এই বুলেট রাবার দিয়ে মারা যাবে। তাহলে আমাদের পুলিশ বাহিনী যখন কিনা একদম কাছ থেকে করেছে, 5 মিটার দূর থেকে করেছে, পয়েন্ট রেঞ্জ থেকে করেছে,
তাহলে দে হ্যাড গট দ্য ইন্টেনশন টু কিল। তারা তো তখন জানতো যে এই মানুষটা মারা যাবে, এই মারা যাওয়া যাবে শুনেও তাদেরকে কিন্তু গুলি করা হয়েছে। আপনি কিন্তু গতকালকে আমি দেখেছি, আমাদের গতকালকেই তো দেখলাম মনে হয় 25 তারিখে, 25শে জুলাই, 25শে জুলাই প্রথম আলোতে আমি একটি কলাম দেখেছি, সেটি হচ্ছে আমাদের ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের, উনি আমাদের প্রাক্তন নির্বাচন কমিশনার ছিলেন। উনি কিন্তু একটি চমৎকার লেখা লিখেছেন এবং সেখানে আমি আপনাদের জন্য, আমার দর্শকের জন্য 2 লাইনে ওনার লেখাটি পড়ে শোনাচ্ছি। উনি বলেছেন সেখানে, আমাদের অনেক কথার মধ্যে একটি কথাই জাস্ট 2 লাইন পড়ছি। আমাদের দেশের পুলিশের একান্ত আত্মরক্ষার্থে যদি গুলি করতে হয় তবে তা করতে হবে কোমরের নিচে। আমি জানি না এখন সেই বিধি আছে নাকি পরিবর্তন হয়ে ডাইরেক্ট শুট টু কিল করা হয়েছে। তার মানে কি দেখেন, আমাদের পুলিশের নিয়ম অনুযায়ী হচ্ছে কি, আপনি যদি আত্মরক্ষার্থেও পুলিশ যদি কাউকে গুলি করে, যদি গুলি করে, সেটা হতে হবে কোমরের নিচে, যেন সেই ব্যক্তিটি যেন মারা না যায়। কিন্তু আমরা দেখেছি শত শত ছেলে মেয়েদের, আমরা দেখেছি, আমরা শুনেছি যে তাদের নাকি চোখের মধ্যে গুলি করেছে, তাদের মাথার মধ্যে গুলি করেছে, তাদের কানের মধ্যে গুলি করেছে, তাদের হাতের মধ্যে গুলি করেছে। চোখ, কান, মাথা, হাত কোনোটাই তো কোমরের নিচের অংশ পড়ে না, সবই তো কোমরের উপরের অংশ পড়ে। এবং আমরা আরো ভয়াবহ তথ্য আমি যেটা দেখলাম, দি মিরর এজের মনে হয়, সেখানে আমি দেখলাম যে বলা হচ্ছে যে বড় বড় হাসপাতাল থেকে গোয়েন্দা সংস্থারা গিয়ে সেখান থেকে ডেথ রেজিস্টার লুকিয়ে ফেলেছে, জি ডেথ রেজিস্টার সরিয়ে ফেলেছে। তার মানে কি, আপনি কখনোই জানবেন না বাংলাদেশে প্রকৃত কতজন মানুষ মারা গেছে, কতজন হত্যা করা হয়েছে। আবার এদিক দিয়ে আপনি যে বিএনপির কথা চিন্তা করেন, যে আপনি অ্যানি সাহেবের কথা বললেন, বা আপনি আন্দালিব রহমান পার্থর কথা বলেন, অন্যান্য নেতাদের কথা বলেন। আরে ভাই, আমার একটা প্রশ্ন, বিএনপি, এই যে আওয়ামী লীগ বলে যে ওনারা মুক্তিযোদ্ধা পক্ষের শক্তি, সব ঠিক আছে, বিএনপিতে কোনো মুক্তিযোদ্ধা নেই। আব্দুল সালাম উনি মুক্তিযোদ্ধা না, সাদেক হোসেন খোকা উনি মুক্তিযোদ্ধা না, তারপরে হচ্ছে গিয়ে আপনার মীর শওকত ছিলেন, মুক্তিযোদ্ধা, মেজর হাফিজ মুক্তিযোদ্ধা, সবাই সিরাজ উনি মুক্তিযোদ্ধা না। তো উনারা যদি মুক্তিযোদ্ধা হয়ে, এরকম বিএনপিতে আরো বহু আছে মুক্তিযোদ্ধা। এখন এই মানুষগুলো, উনারাও তো উনাদের সন্তানেরা। তো আমি একটু আপনাকে বলি, এক সময় কিন্তু যারা বীরশ্রেষ্ঠ ছিলেন তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন বিএনপি সাপোর্টার। আমি যেহেতু এই কথাটা উঠছে, আমি একটু আপনার কাছে সংক্ষেপে, আমরা প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে, আমি আপনার কাছে সংক্ষেপে প্রশ্ন রাখবো, যে সেটা হলো যে শেখ হাসিনা উনি মনে করেন যে শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেজন্য সারা বাংলাদেশ ব্যাপী ওনার অধিকার। কিন্তু এর সাথে শেখ মুজিবের সাথে যদি আমরা 10টা পরিবারও যদি ধরি, যে তাদের সর্বোচ্চ ত্যাগ ছিল, তার মধ্যে একটি পরিবার ছিল আপনার পরিবার, যেমন সিরাজুল আলম খান দাদা। তো সেই সিরাজুল আলম খান দাদার ফ্যামিলির একজন মেম্বার হিসাবে আসলে কি আপনাদেরও কি কোনো অধিকার নেই এই দেশে, নাকি আপনি কি মনে করেন সেটা? যদি শেখ হাসিনা যা ইচ্ছা তাই করতে পারে, কারণ তার ফাদার ছিল যে যা বাংলাদেশের রাজনীতির নেতা, মুক্তিযুদ্ধ আন্দোলনের নেতা, সেই হিসাবে তো সিরাজুল আলম খান দাদা, তারপরে আরো যারা অনেকেই তো ছিল, তারা কি তাদের কি পরিবারের কোনো দাবি নাই এই দেশের প্রতি? দেখেন, আপনি শুধু আমার মেজে চাচা সিরাজুল আলম খান দাদা, উনি আমার আপন মেজে চাচা। সো উনার কথা আপনি বলছেন, আপনি যদি দেখেন ইতিহাসের দিকে, যদি আপনি তাকিয়ে দেখেন, সেটা হচ্ছে গিয়ে সৈয়দ কি বলে তাজউদ্দিন আহমেদ, তাজউদ্দিন আহমেদ বা আমাদের যে অন্য যারা এরকম যারা আছেন, তাজউদ্দিন আহমেদ বলেন, সিরাজুল আলম খান বলেন, প্রধানমন্ত্রীকে ওনাদের কাউকে কোনো জায়গা দিয়েছেন কখনো? বরঞ্চ আপনি জানেন, হয়তো আপনি নিশ্চয়ই জানেন যে সিরাজুল আলম খানের মতন একজন সংগঠক, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রধান সংগঠক, বাংলাদেশের রূপকার যাকে বলা হয়, উনি মারা যাওয়ার পরে প্রধানমন্ত্রী একটি শোক বার্তা দেননি। উনি মারা যাওয়ার পর, অফকোর্স দিস ইজ শেম, অফকোর্স আনডাউটেডলি দিস ইজ আ ভেরি শেমফুল অ্যাক্ট। হ্যাঁ, আমাদের দেশের রাষ্ট্রপতি উনি দিয়েছেন, আই মাস্ট অ্যাডমিট ইট, উনি কিন্তু দিয়েছেন, উনি একটি শোক বার্তা দিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী কোনো শোক বার্তা দেননি। আবার শুধু তাই না, আপনি জানেন যে এই প্রধানমন্ত্রী উনি সিরাজুল আলম খানকে কয়েক বছর আগে উনি কিন্তু বলেছেন যে সিরাজুল আলম খান হচ্ছে ষড়যন্ত্রকারী।
সিরাজুল আলম খান ষড়যন্ত্র করেছে। এখন আমিও তাই মনে করি আসলে সিরাজুল আলম খান অবশ্যই ষড়যন্ত্রকারী। কারণ হচ্ছে সিরাজুল আলম খান যদি ষড়যন্ত্র না করতো তাহলে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হতো না, তাহলে পাকিস্তান ভাঙতো না। সো সিরাজুল আলম খান অবশ্যই ষড়যন্ত্রকারী। আমিও পাকিস্তানের বিরুদ্ধে, আমিও আমাদের শত্রুর বিরুদ্ধে একই সুরে কথাটি বলতে চাই, কিন্তু উনি ষড়যন্ত্রকারী বিধায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পেরেছেন। আমরা আজকে বাংলাদেশের একটি পতাকা পেয়েছি। সিরাজুল আলম খান ষড়যন্ত্রকারী বিধায় এই যে আমাদের মন্ত্রী এমপি, ওনারা মন্ত্রী এমপি হতে পেরেছেন, নতুবা কিন্তু হতে পারতেন না। যাই হোক, আমাদের আজকের টপিক সেটা না, সুতরাং আমি সেদিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে বিএনপি বলেন বা বিএনপির সাথে অন্য যে বিরোধী দলগুলো আছে, হ্যাঁ, আপনি বাম রাজনৈতিক দলগুলোকে বলেন বা অন্য যারাই আছে, তারা কিন্তু তাদের উপরে অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং সমন্বয়কদের অনেককে আমরা দেখেছি গুম করা হচ্ছে। এটা হচ্ছে আওয়ামী লীগের টেকনিক। আমি যেটি আগেও বলেছি, এটি আওয়ামী লীগের টেকনিক এই এই আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার জন্য। কারণ আপনি যদি খেয়াল করে থাকেন, এই মুহূর্তে হয়তো ফর দি টাইম বিং এটা আমার মনে হয় এই ছেলেপেলেরা ঘরে ঢুকে গেছে। ছেলেপেলেগুলা হয়তো ভুল কথা বললাম, এই আন্দোলনটা কিছুটা একটু কাম ডাউন মনে হচ্ছে, কিন্তু এই ছেলেপেলেগুলা কিন্তু ঘরে ঢুকে যায়নি। আপনি দেখবেন এরা কি করছে, সরকার কি করার চেষ্টা করছে, মাঝে মাঝে 3 জনকে দিয়ে বিবৃতি দেওয়াচ্ছে, মাঝে মাঝে 4 জনকে দিয়ে বিবৃতি দেওয়াচ্ছে। আমরা আবার গতকালকে দেখলাম 52 জনকে দিয়ে বিবৃতি, 52 জন ছেলেপেলের একসাথে সমন্বয়কারীদের বিবৃতি এসছে। কখনো আমরা দেখছি 4 দফা, কখনো দেখছি 8 দফা, কখনো দেখছি 9 দফা। তার মানে আমি মনে করি এদের মধ্যে সরকারের কিছু এজেন্ট কাজ করছে। সরকার এদেরকে দিয়ে ম্যানিপুলেট করে, এদেরকে ডিভিশন ক্রিয়েট করে এদের এই আন্দোলনটাকে কমিয়ে দেওয়ার, দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাট I don't think it will be easy, because আমি গতকালকে যখন এই ছেলেপেলেগুলোর আন্দোলনটা দেখেছি, আমার মনে হয়েছে they are acting very smart and they are acting very maturely। হ্যাঁ, কারণ এই ছেলেপেলেগুলাই কিন্তু আমাদের এই শিক্ষার্থীরা, এরাই কিন্তু কয়েক বছর আগে নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছিল। সো তাদের কিন্তু মোটামুটি আইডিয়া আছে কিভাবে একটি আন্দোলন করতে হয়। হয়তো তারা যেহেতু এখনো সক্রিয়ভাবে রাজনীতি করে না, রাজনৈতিক ভাবে আওয়ামী লীগের মতন একটি দল, যারা কিনা একদমই কর্তৃত্ব পরায়ণ একটি দলকে মোকাবেলা করার মতন হয়তো তারা পারছে না বা পারবে না, কিন্তু এটি কিন্তু এখন আর এটি ছাত্রদের আন্দোলনের দাবির সাথে সাথে এটি এখন জনগণের দাবিতেও, জনগণের আন্দোলনেও কিন্তু এটি চলে গেছে। কারণ আপনি দিনের পর দিন অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, হ্যাঁ, এগুলো করে দমন নিপীড়ন করে তো আপনি তো আসলে টিকে থাকতে পারেন না, আপনি টিকে থাকতে পারবেন না। এটি হচ্ছে গিয়ে স্বাভাবিক কথা। আর আরেকটি কথাও আমি বলতে যাচ্ছিলাম, সেটি হচ্ছে গিয়ে আমরা দেখেছি এখানে, আমি একটু ব্যাকট্র্যাক করব এখানে। আপনি কিছুক্ষণ আগে আর্টিকেল 4 এর কথা বলেছিলেন, কমপ্লিট জাস্টিস, এই কথাটি আপনি বলেছিলেন, এটি আমি একটু বলতে চাই। আমরা দেখেছি যে আমাদের কোর্ট যখন কিনা একটু রায় দিয়েছে, আমাদের 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 এখানে সবচেয়ে হাইস্ট কোর্ট যে কথাটি বলেছে, সেখানে আমরা এসে দেখেছি যে 93% সাধারণ জনগণের, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে, যেটা কিনা তারা মেধায় পাবে। আর 5% মুক্তিযোদ্ধাও তাদের সন্তান, এবং 1% আদিবাসী, এবং 1% হচ্ছে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ। এখন আমার এখানে একটি প্রশ্ন আছে। আমার প্রশ্নটি হচ্ছে কি, আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে কিন্তু নারীদের কথা বাদ গেছে, নারীরা এখান থেকে বাদ পড়েছে, কিন্তু আমাদের কনস্টিটিউশনে মেবি 27 or 29 এখানে কিন্তু বলা আছে যে পিছিয়ে পড়া গোষ্ঠী, এবং পিছিয়ে পড়া গোষ্ঠীর মধ্যে কিন্তু নারীদেরকে ইনক্লুড করা আছে। সো এখন যখন আপনি যখন নারীদেরকে বাদ দিয়ে দিবেন, হ্যাঁ, এটি কিন্তু আসলে আমাদের কনস্টিটিউশনের সাথে ডাইরেক্ট একটি ভায়োলেশনে চলে যাচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু আমরা জানি যে গভর্নমেন্ট কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করেছে, গভর্নমেন্টের প্রজ্ঞাপনও কিন্তু নারীদেরকে রাখেনি, কিন্তু আমরা কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে রেখেছি। কিন্তু এই যে দেখেন, মুক্তিযোদ্ধাদেরকে আমি 1971 সালে সেই প্রজন্মকে আমি সবসময় শ্রদ্ধা করি, এবং আমি মুক্তিযোদ্ধা প্রজন্মই ডাকতে পছন্দ করি। কিন্তু এখানে একটি কিন্তু আছে। এই যে আপনি মুক্তিযোদ্ধাদেরকে কোটা দিচ্ছেন, 30% দেন আর 5% দেন, যেটাই দেন না কেন, আপনি এটা কিসের বেসিসে দিচ্ছেন? আমাদের কনস্টিটিউশনে তো মুক্তিযোদ্ধাদেরকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী দেওয়া নেই, বা কোথাও ওনাদের কথা বলা নেই, অথবা আমাদের কনস্টিটিউশনে যতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে সেসব কোনো জায়গাতেও এই মুক্তিযোদ্ধাদের কথা বলা নেই। হ্যাঁ, আপনি ওনাদেরকে এখন বিশেষ ক্রাইটেরিয়াতে হয়তো দিচ্ছেন, কিন্তু আমার কথা হচ্ছে যে নারীদেরকে আবার বাদ দিয়েছে,
এই গভর্নমেন্ট আসলে অনেকগুলো লুপহোল রেখে দিয়েছে ওনাদের এই এই যে প্রজ্ঞাপনটি জারি করেছে পরিপত্রতে অনেক লুপহোল রেখে দিয়েছে, এবং এইটা নিয়েও আবার কখনো না কখনো নিয়ার ফিউচারে আন্দোলন হবে, আসতে বাধ্য, আনলেস এন্ড আনটিল আমরা এটাকে খুব সুন্দরভাবে পলিটিক্যালি এটাকে আমরা ট্যাকেল না দেই। এবং এই সরকারের জন্য কিন্তু আমি মনে করি বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কারণ ছাত্ররা আবার তারা কিন্তু সংগঠিত হচ্ছে, এবং এবার ছাত্রদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংগঠিত হচ্ছে, বিভিন্ন জায়গার মানুষগুলো কিন্তু ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করছে। রাজনৈতিক দল বলেন, অবশ্যই রাজনৈতিক দল আসবে, কারণ এখানে কি ওনাদের সন্তানেরা নেই? এবং যখন কিনা দেশের ক্রান্তিকালে রাজনৈতিক দলই তো সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে। এবং এটার সাথে সাথে আরো কারা আসছে, আমাদের প্রবাসী ভাই বোনেরা, আমি শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছি প্রবাসী ওনারা ওনাদের রেমিটেন্স বন্ধ করে দিতে যাচ্ছে, ব্যাংকের মাধ্যমে ওনারা আর পাঠাবে না। কারণ কি? কারণ হচ্ছে ওনারা 4-5 দিন ওনারা ওনাদের পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল, ওনারা ওনাদের সন্তানদের সাথে কথা বলতে পারেনি, ছেলে মেয়েরা যারা স্কুলে কলেজে পড়ে ওনারা জানে না তারা সেফ আছে নাকি, ওনারা ওনাদের পরিবারের বৃদ্ধ বাবা মার খোঁজ নিতে পারেনি। অনেকে আমি শুনেছি ওনাদের দুজন শুনেছি ওনার মা মারা গেছে, উনি ওনার মাকে শেষবারের মতন একবার দেখতে পর্যন্ত পারেনি। এই জিনিসগুলো কিন্তু সরকার যেগুলো করছে, সরকার যা করেছে, সরকার যেভাবে করে দমন করেছে এতগুলো বছর 14 বছর দমন করে নিপীড়ন করে সরকার ক্ষমতায় রয়ে গিয়েছে, সরকার ভাবছে এবারও তারা সেভাবে পার পেয়ে যাবে। বাট আই ডোন্ট থিঙ্ক দিস উইল বি দিস ইজি। আই থিঙ্ক এবং একটি মুভমেন্ট, একটি আন্দোলন কিন্তু ইট ইজ আ সিরিজ অফ মুভমেন্ট, এটা আমাদেরকে মনে রাখতে হবে। একটি আন্দোলন কিন্তু একদম একটি আন্দোলনে কিন্তু কিছু একটা হয়ে যাবে তেমনটি ভাবার কোনো দরকার নেই। একটি আন্দোলন একটি স্পার্ক, এই স্পার্কের সাথে আরো কয়েকটা স্পার্ক যোগ হবে, এই কয়েকটা স্পার্ক যোগ হয়ে এটি একটি ভলকানিক ইরাপশন হবে। এবং আমার মনে হয় আমাদের সরকার সেই ভলকানিক ইরাপশনটা কতটুকু ট্যাকেল দিতে পারবে, আই হ্যাভ সিরিয়াস ডাউট। অর্থাৎ আমরা বলতে পারি যে এটা একটা সাকসেসফুল রিহার্সেল, যে এই রিহার্সেলে যখন একটা দাবি আদায় হয়ে গেছে, আমরা অনেক তথ্য, অনেক ভিডিও, আমরা যদিও মিডিয়া বন্ধ ছিল তারপরেও আমরা পেয়েছি, আমরা দেখেছি একটা পরিবার, যে একটা ছেলে ক্লাস 9-এ পড়েছে, সম্ভবত 9 থেকে 10-এ উঠবে বা 9-এ পড়ে বা নতুন 10-এ উঠছে, সে পাগল হয়ে গেছে আন্দোলনে যাওয়ার জন্য, তার মা বাবা তাদেরকে বেঁধে রেখেছে, তখন সে জোর করে চলে যাচ্ছে। তখন তার মা বাবা জিজ্ঞাসা করলো, তুমি কেন আন্দোলনে যাচ্ছ, তুমি কি করতে পারো? বলে যে আমার বন্ধুকে মেরে ফেলছে, আম্মু আমাকেও মেরে ফেলবে। তখন তারা তাকে সামলাতে না পেরে মা বাবা দুজনে তার পিছনে পিছনে দৌড়তে আছে, ছেলে যেদিক যায় ওরা দৌড়ে ওইদিকে, ছেলে যেদিক যায় ওরা ওইদিকে দৌড়ে। তো এইভাবে আন্দোলনে আসলে যেভাবে ছেলেমেয়েরা আসলে এবার যে অবস্থা দেখেছে, এবং ছেলেমেয়েরা একটা জিনিস আমরা দেখেছি যে অনেকগুলো মিডিয়ায় একটা জনমত জরিপ করেছে, সেখানে আমাদের এক সময় সবাই বলতো যে বাংলাদেশ সরকারের এই যে সব মন্ত্রীরা, অনেকেই বেশিরভাগ মন্ত্রীরা বা বেশিরভাগ নেতা কর্মী তারা মানে যে দুর্নীতিতে জড়িত হয়ে গেছে, বাট প্রধানমন্ত্রী এটা সামাল দিচ্ছেন, প্রধানমন্ত্রীকে সবাই এককভাবে একজন ভালো ব্যক্তি হিসাবে সম্মান করে যাচ্ছিল। বাট এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া বা জনমত জরিপে, যে সব প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা একদম শূন্যের কোটায় চলে আসছে, বিকজ তিনি এই সব আন্দোলন এবং বাংলাদেশের নিরীহ মানুষ এবং যে শিশু, কোমলমতি শিশুদেরকে তোয়াক্কাই করেন নাই, গুরুত্বই দেন নাই একজন প্রধানমন্ত্রী হিসাবে। তো এই সব মানুষগুলা, বিএনপি হতে পারে সে দল করে, কিন্তু তিনি বিএনপিরও প্রধানমন্ত্রী, তিনি আওয়ামী লীগেরও প্রধানমন্ত্রী। কিন্তু এই যে এখন যে ছেলেমেয়েরা, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ঘরে ফিরবে বা ক্লাসে ফিরবে, এই যে ছাত্রলীগের ছেলেরা আবার তাদের উপর হামলা করবে না, সেই ক্ষেত্রে অনেক গার্ডিয়ানকে আমরা বলতে শুনেছি যে বাবা স্কুল কলেজে যাওয়ার দরকার নাই, ইউনিভার্সিটিতে যাওয়ার দরকার নাই, ঘরে খেতে খাও, খেতে গাছ লাগিয়ে আমরা ভাত খাবো, তবে ওখানে যে ইউনিভার্সিটিতে গিয়ে ছাত্রলীগের মার খেয়ে মারা যাওয়ার থেকে সেইটা ভালো। আরেকজনকে আমরা বলতে শুনেছি যে হারাদনের একটি ছেলে, উনি বলছিলেন যে আমাদের তো এখনকার সময় মানুষ একজন দুজন সন্তান রাখে, আমাদের এই ছেলে মেয়েরা যে পাগল হয়ে আন্দোলনে নেমে পড়েছে, সেটা সরকারের সেই দিকটাকে মূল্যায়ন করা উচিত ছিল, কিন্তু সেটা করতেছেন না। আমি আপনাকে শেষ দিকে নিয়ে আসছি। আমাদের যে রেমিটেন্সের কথা বলেছেন, যে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকের যে অবস্থা, রেমিটেন্স একদম শূন্যের কোটায়, তাহলে কি শ্রীলঙ্কা হয়ে গেছে বাংলাদেশ?
গায়ের জোরে তো আপনি যদি ভাত দিতে না পারেন, কাপড় দিতে না পারেন, খেতে দিতে না পারেন, নিরাপত্তা দিতে না পারেন, তাহলে তো দেশে আপনি শুধু বসে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দাবি করলে তো হবে না। দেশের মানুষকে নিয়েই তো আপনার প্রধানমন্ত্রী হতে হবে। ঘরে যদি কেউই না থাকে, আপনি নিজেই প্রেসিডেন্ট হন, কোনো লাভ তো নেই। তো আমার আপনার কাছে শেষ, আমাদের প্রোগ্রাম প্রায় একদম সময় শেষ, আমরা শেষ দিকে চলে যাব। তার আগে আমি আপনার কাছে বলতে চাচ্ছি, এই যে শত শত লোক মেরে সরকার চালাকি করছে যে এটা বিরোধী দলের উপরে দায়িত্ব দিবে, এইটাকে আপনি কি আসলে হত্যা মনে করেন নাকি এটা গণহত্যার দিকে যাচ্ছে? কারণ হলো আমরা আমেরিকার প্রেসিডেন্টের মুখপাত্রর পক্ষ থেকে বা প্রেসিডেন্টকে আমরা এটাকে গণহত্যার সাথে তুলনা করতে আমরা দেখেছি। সো এই যে গণহত্যা করে কি এই প্রধানমন্ত্রী বা শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার কি পার পেয়ে যাবে? বারবার কি তা গুগু ধান খেয়ে যাবে? আসলে কি তারা কি ধরা পড়বে না? আসলে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে যদি একটু সংক্ষেপে বলেন, আমাদের অনুষ্ঠান আমরা একদম শেষ করতে যাব। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি আসলে অনেকগুলো প্রশ্ন করেছেন, অনেক দিকের প্রশ্ন করেছেন। তো সংক্ষেপে যে কিভাবে বলবো, তারপর আমি চেষ্টা করব। আপনি যে বলেছেন যে আপনি প্রথমেই বলেছেন আমাদের এই ছেলেপেলেদের কথা, যে তাদের কিনা একটি বাচ্চা আছে, সেই বাবা মারা অত্যন্ত, আসলে কিন্তু তাই। আমিও দেখেছি, এরকম কিছু ফুটেজ দেখেছি, কিছু ভিডিও দেখেছি। আমার একটি ছবি আমি সেভ করে রেখেছি, যেখানে কিনা একটি স্কুল বা কলেজের ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিটি, সেখানে কিনা দেখা যাচ্ছে যে একটি মেয়ে, সে রাস্তায় নেমেছে আন্দোলন করতে, এবং পাশেই তার বাবা তার হাত ধরে রেখেছে। এক হাতে মেয়েটিকে উনি ধরে রেখেছে, এবং আরেক হাতে, আমি সে চেষ্টা করছি ছবিটি বের করার, পেলে আপনাদেরকে দেখাতে পারতাম। এক হাতে উনি ওনার মেয়েটিকে ধরে রেখেছে, এবং আরেক হাতে উনি একটি লাঠি ধরে রেখেছে, যে অন্তত যেন উনার মেয়েটিকে কেউ যদি আঘাত করতে আসে, এই বাবাটি যেন অন্তত পক্ষে একটি বাঁচাতে পারবে কিনা জানে না, কিন্তু অন্তত একটি বাড়ি তো দিতে পারবে। আর এই যে মানুষের যে এই ক্রোধ, এই যে আমি ছবিটি পেয়েছি, আমি দর্শকদেরকে দেখাতে চাই, যদি আপনারা দেখেন ছবিটি দেখা যাচ্ছে, দেখেন এটি কিন্তু একজন বাবা, মেয়েটি স্কুলে বা কলেজে ড্রেস পরা, তার হাতে একটি লাঠি, এবং তার বাবার হাতেও কিন্তু একটি লাঠি। বাবাটি মেয়েটিকে এক হাতে ধরে রেখেছে, এক হাতে লাঠি। সো এই যে আমাদের বাবা মারা কিন্তু এভাবে করে, এবার কিন্তু আমাদের বাবা মারাও কিন্তু অনেকে রাস্তায় নেমেছে এই ছাত্রছাত্রীদেরকে, তাদের সন্তানদেরকে বাঁচানোর জন্য। এবং আপনি শুনে থাকবেন, আমি একজন ভদ্রলোকের ভিডিও শুনেছি, উনিও সেখানে এই কথাটি বলছেন, যে উনি সরাসরি প্রধানমন্ত্রীকে বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি তো আওয়ামী লীগ করি, আমি তো সারা জীবন আওয়ামী লীগ করেছি, আমার সন্তানকে আপনি মারতে বলেছেন কেন? আমার সন্তানকে একটি যৌক্তিক দাবি নিয়ে এসছে, আমার সন্তানকে কেন মারা হবে? এখানে সন্তানগুলো আর্মির সন্তান ছিল, শিক্ষকের সন্তান ছিল, পুলিশের সন্তান ছিল, বিএনপির সন্তান ছিল, আওয়ামী লীগের ছিল, সব রাজনৈতিক দলের ছিল। এখানে ক্লাস 9 এ পড়ে, রেসিডেন্সিয়াল মডেল স্কুলে পড়ে একটি বাচ্চা ছেলে, আমরা সেই ভিডিওতে দেখেছি যে সেই ছেলেটি বলছে যে আঙ্কেল, আমি আন্দোলন করি না, আমি একটু দেখতে এসেছি, আমি কখনো আন্দোলন দেখিনি, আমি একটু দেখতে এসেছি, আমি আর কখনো দেখবো না। একটা ছেলে বলছে যে খোদার কসম আমি কিছুই করি নাই, আমি কিছুই করি নাই। জি, আমি আপনাকে একটা জিনিস, ইম্পর্টেন্ট একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হলো যে আবু সাইদ, যে রংপুরের আবু সাইদ, দেখেন আবু সাইদ বুক পেতে দিয়েছিল, তার একটা ভরসা ছিল যে এই দেশ আমার, এই দেশ স্বাধীন দেশ, আমি স্বাধীন দেশের একজন নাগরিক, আমি বুক পেতে দিলেই কি আমাকে গুলি করতে হবে? কিন্তু এই পুলিশ তাকে গুলি করে মেরে ফেলেছে। এই পুলিশ কিন্তু এখনো আটক হয়নি। কারণ শুধু সেটা না, আমি কথা বলি বাহার ভাই, আমি আপনাকে সুযোগ দেব। আবু সাইদ জানে না, আবু সাইদ জানতো না যে আমাদের এখানে, আমাদের ক্যাবিনেটে এমন কিছু মন্ত্রী বসে আছেন যারা কিনা বলেছে যে 5 বছর প্রতি মিনিটে মিনিটে গুলি করলেও আমাদের বুলেট শেষ হবে না। জি, আবু সাইদ তো তাদেরকে চেনে না, তাদের কথা জানে না। আরেকটা কথা আমি একটু আপনাকে আজকে দর্শকদের উদ্দেশ্যে এবং আপনার কাছেও প্রশ্ন রাখতে চাচ্ছি, যে আবু সাইদের শেষ ভাষণ, যে শেষ বক্তব্য ছিল, সেইখানে তিনি বলেছিলেন যে তার একটু আগেই, ওই বক্তব্যের একটু আগে ছাত্রলীগের সভাপতি তাকে চড় থাপ্পড় মেরেছে, কিলঘুষি মেরেছে, এবং তারা এসে তৃতীয় পক্ষ হয়ে তারা তাদের আন্দোলনে হামলা করেছে। তাইলে এই যে শেষ বক্তব্যটা, এই একজন শহীদের শেষ বক্তব্যটা কি সরকারের কাছে নিশ্চয়ই এই ভিডিওটি আছে, এবং তারা কি, বা আপনি কি মনে করেন যে এই ছাত্রলীগকেও আইনের আওতায় আনা উচিত? সে কেন একজন নাগরিককে, সে তো পুলিশ না,
শেষ নিরাপত্তা বাহিনী না, সে কেন এদের আবু সাইদকে চট থাপ্পড় মারবে? বুঝেছি, আমাদের যেহেতু সময় শেষ, আমি কিন্তু আপনাকে এই উত্তরটি অনেক আগেই দিয়েছি। আমি অনেক আগেই বলেছি যে ছাত্রলীগ কেন মাঠে নামবে, ছাত্রলীগকে কেন মাঠে নামানো হয়েছে। আমাদের কিনা যখন কিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তখন ছাত্রলীগকে কেন বারবার আমরা দেখি যে কোনো কিছুতেই আমরা দেখি যে আমাদের সরকারি দল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্রলীগকে নামিয়ে দেয় এবং ছাত্রলীগকে মোটামুটি একটা ডিরেকশন দিয়ে দেওয়া হয় যে এদেরকে মারো পিটাও, এদের উপরে এদেরকে এই কাজগুলো করো। সো ছাত্রলীগকে তো অবশ্যই আজ হোক কাল হোক আমি মনে করি বাংলার মাটিতেই এদের বিচার হবে, এদের সবারই বিচার বাংলার মাটিতেই হবে। আরেকটি কথা, আপনি এই যে আমাদের কিন্তু আমাদের এই জেনারেশন সম্পর্কে আমার নিজেরও এই ভুল ধারণাটি ছিল। আমি মনে করি আমার নিজেরও দুটো ছেলে আছে, বা আপনাদেরও যাদের সন্তান আছে, বা আমি মনে করি আমাদের অনেকেরই এই জেনারেশন সম্পর্কে একটি ভুল ধারণা ছিল এবং আছে। সেটি হচ্ছে আমরা মনে করি এই জেনারেশনটি টু মাচ ইনটু গ্যাজেট, টু মাচ ইনটু টেকনোলজিস। হ্যাঁ, এরা বলতে একটা কথা বলে, আই হেট পলিটিক্স, আমি পলিটিক্সের ধারের কাছে নেই। হ্যাঁ, আমরা কিন্তু সবসময় মনে করি এই জেনারেশনটা তারা পলিটিক্সের বাইরে, এই জেনারেশনটা আসলে এরকম কিছু বোঝে না, তারা এইসব গ্যাঞ্জাম চায় না, পছন্দ করে না, তারা শুধুমাত্র ফেসবুক ইউটিউব মিডিয়া এসব নিয়ে থাকে। বাট আপনি যদি এবারের আন্দোলনটা দেখেন, ইট ইজ নট দি কেস। এই ছেলে পেলে গুলো কিন্তু আন্দোলন কি বোঝে, এই ছেলে পেলে গুলো তাদের ভালো কি সেটা বোঝে, এই ছেলে পেলে গুলো দেশের ভালো, দেশের জন্য কোনটা মঙ্গল সেটা কিন্তু তারা বোঝে। সো এই জিনিসটা আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। আমাদের এই জেনারেশনটা দে আর নট আউট অফ পলিটিক্স, দে আর মোর ইনটু পলিটিক্স। আমার আপনার থেকে আমি তো মনে করি এরা রাজনীতিটা ভালো বোঝে, আমরা তো বরঞ্চ বলে ফেলি অনেক কিছু। আর তারা কিন্তু নিজেদের মধ্যে তাদের একটা আত্মশুদ্ধি আছে, তারা নিজেদেরকে নিজেরা বোঝায় হয়তো যে এটা এভাবে না, এটা এভাবে করলে বেটার হয়, এটা এভাবে না, এটা এরকম করে জিনিসটা করা উচিত। আপনি যদি স্টুডেন্টদের অনেকের উদাহরণ দিয়েছেন, আমি আমার একদম পরিবারেরই একজনের উদাহরণ দিই। আমার ননদ, সে রিয়াদে থাকে, সো সে তার ফ্যামিলি নিয়ে থাকে। তো তার এক ছেলে আছে, তার এই ছেলেটা বাংলাদেশে লেখাপড়া করে। ওখানে স্কুল পড়ে এসছে, কিন্তু বাংলাদেশে এই ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে। আমার ননদ আমাকে পরশুদিনের আগের দিন আমাকে ফোন করে বলছিল যে এই 3-4 দিন আগে সে বলছিল যে ভাবি, আমি আমার ছেলেটার সাথে গত 3 দিন ধরে কোনো কথা বলতে পারছি না, আমি ওর কোনো শব্দ শুনছি না, আমি তো কোনো যোগাযোগ করতে পারছি না, মিডিয়া নেট ইন্টারনেট সবকিছু বন্ধ। এবং সে আমাকে বলছিল যে দেখো, আমার ছেলে তো বাংলাদেশে বড় হয়নি, আমার ছেলে তো এগুলা কিছুর সাথে নেই, কিন্তু আমি তো আমার ছেলেকে নিয়ে অস্থির হয়ে গেছি, কারণ আমার ছেলে আমাকে এই ইন্টারনেট বন্ধ করার আগের দিন পর্যন্ত বলছিল যে মা, আমি কিন্তু আন্দোলনে যাব, আমার ভাইদেরকে ওরা মেরে ফেলছে, আমার বোনদেরকে ওরা আজে বাজে কথা বলছে, আমি মা আন্দোলনে যাব, দেশটা তো বাঁচাতে হবে। এই যে দেখেন, একটা ছেলে যে কিনা দেশেই থাকে না, সেও বোঝে যে এটা তার বাবা মায়ের দেশ, সেও বোঝে যে তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুললে আমি কিন্তু তোমাকে ছেড়ে দিব না, আমি হয়তো তোমাকে তোমার মতন করে মাথায় গুলি করতে পারবো না, আমি হয়তো তোমার মতন করে তোমাকে মাথার মধ্যে বাড়ি দিতে পারবো না, কারণ আমার পরিবার আমাকে সেটা শেখায়নি, কিন্তু আমি আমার বন্ধুর পাশে দাঁড়িয়ে থাকতে পারবো। আমাদেরকে বুঝতে হবে। এবং আমি আর সময় নিতে পারছি না, আপনি অনেকক্ষণ কথা বলেছেন, শেষে চলে এসেছি। আমি জাস্ট এটা বলেই শেষ করব, আমি আমাদের দর্শক, আমি আমার বাংলাদেশি ভাই বোন, বাংলাদেশি জনগণের কাছে একটি অনুরোধ করব, সেটি হচ্ছে আমাদের দেশের মানুষের উপর বিশ্বাস রাখুন, আমাদেরকে আমাদের দেশের মানুষের উপর বিশ্বাস রাখতে হবে। আন্দোলনই হচ্ছে গিয়ে যে কোনো সরকার, যে কোনো অন্যায়, যে কোনো এসবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একমাত্র হাতিয়ার। আমরা যতই বিদেশিদের কাছে বিদেশিদের কথা বলি, যতই বিদেশিদের গল্প করি, যতই যাই বলি, আপনি মনে রাখবেন আপনার দুঃখ আপনি বুঝবেন, আপনার সমস্যা সমাধান আপনি করতে পারবেন। 1971 সালে যেরকম আমরা আমাদের দেশ, আমাদের বাবা চাচারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে, ঠিক একই ভাবে আমরা আন্দোলনের পর আন্দোলন গড়ে তুলবো। আমরা এই দেশটাকে সাম্য, মানবিক এবং বৈষম্যহীন মুক্তিযোদ্ধার চেতনার বাংলাদেশ করার জন্য আমরা জনগণ মিলে আন্দোলন গড়ে তুলে আমরা বাংলার জনগণ, বাংলাদেশের মানুষই আমাদের দেশটাকে বৈষম্যহীন গড়ে তুলবো। ধন্যবাদ সবাইকে।